সারা বিশ্বেও এই মুহূর্তে যেই দুটো যুদ্ধের দিকে তাকিয়ে আছে সেটি হচ্ছে তার একটি গাজায় ইসরায়েলের আগ্রাসন আর একটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। তার মধ্যে গাজায় ইসরায়েলের যে আগ্রাসন সেটি সারা বিশ্বের সব মানুষকে ভাবাচ্ছে, কারণ একেবারেই নিরস্ত্র সাধারণ মানুষের ওপর নির্যাতন চলছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে এই প্রথম ইসরায়েলকে আন্তর্জাতিক ভাবে বিচারের মুখোমুখি করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল তাদের একটি শুনানি ছিল এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। স্বাগত আপনাকে একাত্তর সকালে, শুভ সকাল। এই যে শুনানিটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে, তাতে খুব বেশি কি কিছু লাভ হবে বলে মনে হয় আপনার? দেখুন, আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা খুবই দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। কারণ এর মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যটা থাকে হচ্ছে যে 1948 জেনোসাইড কনভেনশন অনুসারে যখন যার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয় সেটি রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার বিচার এবং জেনোসাইডের যে অভিযোগ, সেই অভিযোগটা প্রমাণিত হওয়া প্রয়োজন রয়েছে। এবং শুধু সেক্ষেত্রে মৃত্যু বা কতজন মারা গেছে সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, ইন্টেনশনটা যে পুরোপুরি অথবা পার্শিয়ালি একটি জনগোষ্ঠীকে বিভিন্ন কারণে, সেটা এথনিক কারণে হোক বা রিলিজিয়াস কারণে হোক, ধ্বংস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার একটা ইন্টেনশন ছিল হচ্ছে যে যার প্রতি পারপিট্রেটর অর্থাৎ যার প্রতি অভিযোগটা আনা হয়েছে। সাউথ আফ্রিকার এই যে যে ইনিশিয়েটিভটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা এর আগে আমরা গাম্বিয়া এবং ওআইসির মায়ানমারের ক্ষেত্রেও দেখেছি। যদিও যদি আমরা চিন্তা করি যে ফলাফলটা কি আসবে, সেটা কতটা দীর্ঘমেয়াদী সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই পুরো বিচার প্রক্রিয়ার মধ্যে যতবার আসলে ইসরায়েলকে সেটাকে ডিফেন্ড করতে হবে এবং একই সাথে বিভিন্ন সময় আমরা যে ইন্টারিম ডিরেক্টিভস গুলা এই ধরনের কোর্টের প্রক্রিয়ার মধ্য থেকে দেখি, সেগুলো কিন্তু প্রমাণিত করে বা সেগুলো অনেকখানি আসলে আমাদের সামনে তুলে ধরে, সেটা হচ্ছে যে সেখানে বা এই যে গাজাতে আসলেই যে এক ধরনের নিধন হয়েছে, সাধারণ মানুষের উপরে যে অত্যাচার হয়েছে এবং হয়ে আসছে এবং এখনো চলছে, সেই প্রক্রিয়াটা আমাদের সামনে তুলে ধরে। এখন আমরা সকলেই জানি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউনাইটেড নেশনসের একটি অংশ এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেখানে জাতিসংঘের যারা সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তারা এখানে বিবাদী বা বাদী হতে পারেন। এবং এই প্রক্রিয়ায় আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এবং জেনোসাইড কনভেনশনের উপরে ভিত্তি করে আসলে একটা রাষ্ট্রকে যে এখানে নিয়ে আসা যায় এবং তাকে বিচারের মুখোমুখি করা যায়, ফলাফলটা দীর্ঘমেয়াদী হয় বা এটার একেবারে এই যে যেটাকে আমরা বলি যে শর্ট টার্ম ইম্প্যাক্ট, যে আসলে ইসরায়েলের এই আক্রমণ বন্ধ করতে কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা, সেই ডিরেক্টিভ দেওয়ার মতো আসলে জুরিসডিকশন এই কোর্টের নাই যে এখনই। তবে কোর্ট যেটা করতে পারে, ইন্টারিম ডিরেক্টিভ, যেটা আমরা মায়ানমারের ক্ষেত্রেও দেখেছিলাম, সেটা হচ্ছে যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ধরনের সামরিক হামলা বন্ধ করার ক্ষেত্রে এক ধরনের ডিরেক্টিভ দিতে পারে। কিন্তু আমরা এটাও দেখেছি যে ইসরায়েলকে কেন্দ্র করে বা ইসরায়েলের যে ধরনের কার্যক্রম বা তার যেই আমরা মোটিভ বলি বা আমরা যে ধরনের অ্যাক্টিভিটিস এবং ফাংশনস দেখছি, তাতে করে খুব একটা যে আসলে তাকে বিরত রাখা সম্ভব হচ্ছে বিভিন্নভাবে। কারণ আমরা ইউনাইটেড স্টেটসকেও দেখেছি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে, শুধুমাত্র স্টেটমেন্টস না, বিশেষ করে আমরা দেখেছি যে একটি গোলা বারুদের চালান সেখানে বন্ধ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল। কিন্তু এই সকল বিষয় আসলে ইসরায়েলকে এই মুহূর্তে ঠিক নিবৃত্ত করবে কিনা, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে কার্যক্রম চলমান যে প্রক্রিয়াটা রয়েছে সেটা, অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেটা আসলে কিছুটা সন্দেহের মধ্যে রয়েছে বলে মনে হয়। এই যে আপনি যেটি বলছিলেন যে জেনোসাইড কনভেনশনের সাথে যে সাংঘর্ষিক আচরণ ইসরায়েল করছে, ইসরায়েল গতকাল তাদের যুক্তিতর্ক উপস্থাপন করার কথা ছিল আইসিজেতে এবং তারা বলেছে গাজায় কোনো গণহত্যা হয়নি। তারা কিভাবে, কোন যুক্তিতে এই দাবিটি করতে পারে? কারণ এর আগেই সারা বিশ্ব জুড়েই এই আলোচনা হয়েছে, এমনকি খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত বলেছে যে গাজায় গণহত্যার প্রমাণ তারা পেয়েছে, যে কারণে নেতানিয়াহুকে সরাসরি বাইডেন
এ ধরনের হামলা, বেসামরিকদের উপর যে হামলা, সেটি বন্ধের দাবিও জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন, এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তাকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করে দেয়া হবে, যে কারণে দুই নেতার মধ্যে খানিকটা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তারপরেও এখন ইসরায়েল বলছে যে গাজায় কোনো গণহত্যা হয়নি, যেখানে আমরা দেখেছি একেবারেই শিশুদের ওপর হাসপাতালগুলোতে, এমনকি শরণার্থী শিবিরে হামলা হয়েছে, ত্রাণ সরবরাহ কেন্দ্রে হামলা হয়েছে, যারা ত্রাণ দিচ্ছিলেন ত্রাণ কর্মীদের ওপর হামলা হয়েছে। এই জায়গা থেকে ইসরায়েলকে নিবৃত করার কোনো ধরনের উপায় কি আসলে নেই? আন্তর্জাতিকভাবে কোনো চাপ প্রয়োগের সুযোগ নেই? অনেক ধন্যবাদ। আপনি আসলে দুটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে ইসরায়েলের যে ডিফেন্সিভ আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের বেসিসটা কোথায়? দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েল কোনোভাবে নিবৃত করার কোনো উপায় নেই সম্প্রদায়ের। প্রথম জায়গাটা হচ্ছে, দেখুন 1948-এর যে জেনোসাইড কনভেনশন, সেই কনভেনশনের 2 ধারায় একদম খুব স্পষ্ট করে বলা রয়েছে যে জেনোসাইডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো কি হবে এবং কিসের ভিত্তিতে জেনোসাইড এর প্রসিকিউশন এবং এর যে এলিগেশন, প্রসিকিউশন এবং একই সাথে এর প্রিভেন্টিভ অ্যাপ্রোচেস গুলো কিভাবে নেওয়া যেতে পারে, এই সবগুলো বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে। কিন্তু কনফিউশন কোথায় হয়, বা এই কনভেনশন ব্যবহার করে আমরা সত্যিকার অর্থে কি জেনোসাইডের যারা পারপেট্রেটর তাদেরকে আজ পর্যন্ত বিচার করতে পেরেছি? আমরা হয়তো বা রুয়ান্ডার ক্রাইমস ট্রাইব্যুনাল বা ইউগোস্লাভিয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের কথা জানি, এটা ছাড়া বাকিগুলো অ্যাডহক কিছু ট্রাইব্যুনাল রয়েছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল। কিন্তু এই পরিপূর্ণ বিচার বিবেচনা করে দেখা যায় যে এই বিচার প্রক্রিয়াটা এত দীর্ঘমেয়াদী হয় এবং ইন্টেনশন টু কমিট জেনোসাইড, এই ইন্টেনশনটার উপর এতটা জোর দেওয়া হয়েছে যে শুধুমাত্র মানুষকে মারলেই হবে, মানে মারলেই যে জেনোসাইড প্রমাণিত হবে তা না, ইন্টেনশন থাকলেও জেনোসাইড প্রমাণিত হতে পারে, যেটা আমরা হলোকস্টের সময় দেখেছি, বা যেটা এখন কম্বোডিয়ান জেনোসাইডের সময়, বা 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যে জেনোসাইড, যেটা আমরা মনে করি যে জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের সময় দেখেছি। কিন্তু এটা প্রমাণ করা মুশকিল হয়ে যায়, কারণ হচ্ছে যে যদি এখানে ইসরায়েলের ডিফেন্সিভ আর্গুমেন্টের মূল জায়গাটা হচ্ছে যাদের বিরুদ্ধে তারা এই হামলা চালিয়েছে তাদেরকে তারা সকলকেই হামাস বা কোট আন কোট আমরা যেটা বলছি যে সন্ত্রাসী সংগঠন, ইসরায়েল যেটা বলছে সন্ত্রাসী সংগঠন, সেই রকম। সো পলিটিক্যাল ভায়োলেন্স ভার্সেস জেনোসাইড বা গণহত্যা, এই জায়গায় একটা গ্রে জোন তৈরি হয় ডেফিনিশনের ক্ষেত্রে, এবং এই আর্গুমেন্টটাই বহুদিন ধরে চলবে, যেটা ইসরায়েল প্রমাণিত করার চেষ্টা করবে যে তারা এই কাজটা করেছে 7ই অক্টোবর গত বছর, যেই হামাসের যে হামলার পরবর্তীতে কিডন্যাপ এবং একই সাথে বেশ কিছু ইসরায়েলও বেশ কিছু সিভিলিয়ান কিলিং হয়েছে, তারই প্রতিরোধে এবং ভবিষ্যতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। সো এই আর্গুমেন্টটা সবসময় কিন্তু দিয়ে আসবে, যেটা ইনফ্যাক্ট এবং এই আর্গুমেন্টটা আসলে শেষ না হলে পরে এই অবস্থা থেকে গাজার মানুষকে অন্তত বাঁচানোর এই মুহূর্তে হয়তো সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের